দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠানসূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মঈনুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে কার্টুন প্রদর্শনী দ্য পাওয়ার অফ স্যাটায়ার। বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 5 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্র প্রদর্শনী দ্য ট্রান্সলেটার্স। প্রদর্শনী চলবে 12 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠানসূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক জিয়ানুর কবির। শুভ সকাল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি হ্যাঁ, ভালো আছি আমি। আজকে আমরা অনেক কিছু জানবো আপনার কাছ থেকে বা জানবার চেষ্টা করব। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রমা। আপনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে প্রায় 20 বছরের বেশি সময় ধরে কাজ করছেন এবং এর ভেতরে একটা বড় বিষয় ছিল, সেটা হচ্ছে ট্রমা। আমরা ইদানিং খুব বেশি শুনে থাকি যে কেউ ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, সেটা যে কোনো বিষয়ে। আশেপাশে অনেকগুলো ট্র্যাজেডি অ্যাট এ টাইমে ঘটে যাচ্ছে এবং সেটা নিয়ে আমাদের ভেতরে একটা বিষাদগ্রস্ত মন নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আপনার কাছ থেকে শুরুতে জানতে চাইবো যে ট্রমার আসলে লক্ষণগুলো কি কি, বা কোন লক্ষণগুলো থাকলে আমরা বলতে পারি যে আমি ট্রমাটাইজড? ট্রমা তো একটা মানসিক ক্ষত বা চাপ। যদি আমরা বলি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন হয়, কোনো একটা অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা যখন আমরা সম্মুখীন হই, তারপরে আমাদের যে মনোদৈহিক চাপটা হয় সেটাই ট্রমা। এই কারণে ট্রমার পরে কিন্তু আমাদের কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটে, আমাদের তীব্র আতঙ্ক অনুভব হয়, আমাদের অসহায়ত্ব বোধ হয়, আমাদের রাগ লাগে, আমরা অপরাধ বোধে ভুগি, চমকে ওঠার মতো প্রবণতা থাকতে পারে। ওই ঘটনাটা ফ্ল্যাশব্যাক হয়, আমরা কিন্তু ভুলে যেতে চাই, স্মৃতি থেকে ওই ঘটনাটা মুছে ফেলতে চাই, মানে আনতেই চাই না। অনেকের আবার শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়, অনেকের ঘুম কমে যায় এবং তীব্র মাথা ব্যথা হতে পারে। এছাড়া কারো কারো হচ্ছে আপনার অনুভূতিগুলো অসাড় হয়ে যায় এবং অনেক কিছু হচ্ছে ভুলে যায় খুব সহজেই। নাম বা বিষয়গুলো ট্রমা থাকার কারণে কিন্তু মানুষ ভুলে যায়। এরকম কোনো পরিসংখ্যান আপনার কাছে আছে কিনা যে বাংলাদেশে কত % মানুষ আসলে ট্রমাটাইজড হচ্ছে প্রতিদিন? এইটা তো খুবই টাফ পরিসংখ্যান বের করা, কারণ ট্রমা আসলে একটা মানসিক রোগের বিষয়, এটা পুরো মানসিক রোগ না। ট্রমাটাইজ একটা মানুষ যখন প্রথম হয় তখন সেটাকে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বলে, মানে প্রাইমারি লেভেলে ট্রমাটা ধরা পড়ে। আর যখন এটা তীব্র হয়, অনেক দিন থাকে, তখন এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়। কিন্তু এই মানে সে কারণে পরিসংখ্যানটা আমার কাছে জানা নেই। কিন্তু এইখানে একটা বিষয় আমি যদি বলি তাহলে আপনি ব্যাপকতাটা বুঝতে পারবেন। ধরেন মাইলস্টোনে একটা দুর্ঘটনা হলো, যেটা খুবই হৃদয় বিদারক, মর্মান্তিক। এই দুর্ঘটনাটার পরে যারা ওইখানে দুর্ঘটনার সরাসরি সম্মুখীন হলো তাদের পরিবার, যারা হচ্ছে সংবাদ সংগ্রহে গেল আমাদের সাংবাদিকবৃন্দ, যারা হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ হচ্ছে উদ্ধার অভিযানে অংশ নিল, যেসব চিকিৎসক বা নার্সরা সেবা দিল, এবং যারা এই ঘটনাটা শুনলো দেখলো, ইভেন যারা এইটার খবর শুনলো, তারা সবাই কিন্তু ট্রমাটাইজ হওয়ার সম্ভাবনা থাকে। সো সংখ্যাটা কিন্তু অনেক। আর এখানে আরেকটা বিষয় হয় কি, আমাদের নিজস্ব একটা মানসিক ক্ষমতা থাকে, নিজস্ব মানসিক একটা সক্ষমতা থাকে, নিজস্ব মানসিক একটা ক্যাপাসিটি থাকে। এই ক্যাপাসিটি দিয়ে অনেকেই এই ট্রমাটা ম্যানেজ করতে পারে। যারা ম্যানেজ করতে পারে তারা ওইখান থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু অনেকে পারে না।
এই কথাটা দারুণ বললেন, মানে এটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। কিন্তু আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ কোনো না কোনো সময় তার জীবনে ট্রমাটাইজড হয়েছে, হয়তো সেটা বুঝেছে কিংবা না বুঝেছে। এই সুদূর প্রসারী যদি চিন্তা করি যে ট্রমার প্রভাবটা আসলে লং টার্মে কি কি হতে পারে? লং টার্মে তো ট্রমার প্রভাব অনেক। আপনি একটা ক্ষত, মানসিক একটা ক্ষত বয়ে বেড়াচ্ছেন, যেই ক্ষতটা দেখা যাচ্ছে না, যেটা হিলড হয়নি, যেটা হিল হয়নি, এবং যেটা নিয়ে হিল করার কারো ভাবনার মধ্যেও নাই। মানে এখন ট্রমা থাকলে কি হয়, ট্রমা থাকলে সবচেয়ে বড় ব্যাপার হয় কি, ব্রেনটা খুব অ্যাক্টিভেট থাকে, বিশেষ করে পিছনের ব্রেন অ্যাক্টিভেট থেকে শরীরে হচ্ছে কর্টিসল এবং অ্যাড্রিনালিন নামে কতগুলো রস নিঃসরণ করে। ওদিকে আমি যাচ্ছি না, নিউরোকেমিক্যালের দিকে একটু কঠিন হয়ে যাবে। তো এই যে নেগেটিভ যে হরমোনগুলো যখন শরীরে ছড়িয়ে পড়ে, এগুলোর কারণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং সারাক্ষণ মানুষটা আতঙ্কগ্রস্ত থাকতে পারে, বুক ধড়ফড় করবে, অস্থির লাগবে, ঘুম হবে না ঠিক মতো। তারপর এগুলোর কারণে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে বার্ধক্যে চলে যাবে। তারপরে ব্যক্তির হচ্ছে এগুলো অনেক বেশি থাকার কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, ঘুমের পরিমাণ একদম কমে যায়। তারপরে আপনার হচ্ছে কারো কারো ডায়াবেটিক্স হতে পারে, হার্টের রোগ হতে পারে, আরও অনেক ধরনের রোগ হতে পারে। এবং সবচেয়ে যেটা সমস্যা হয়, এইসব ব্যক্তিরা হচ্ছে অল্পতেই রেগে যায়, আতঙ্কিত থাকে এবং কারোর সাথে স্বাভাবিক সম্পর্ক মেনটেন করতে পারে না। তাতে কিন্তু কাজকর্ম করাটাও খুব টাফ হয়ে যায়। মানুষ বলে যে এই লোকটা বদমেজাজি, এর আচার ব্যবহার খুব খারাপ, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন ওনার বড় কোনো ধরনের ট্রমা উনি বয়ে বেড়াচ্ছে, হতেও পারে। নিঃসন্দেহে। তো এই ধরনের ব্যক্তি কি পুরোপুরি সুস্থ হবার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সম্ভাবনা আছে। সুস্থ হওয়ার তো অনেকগুলো প্রক্রিয়া আছে। কারণ একদম প্রাথমিক অবস্থায় ট্রমাটা যদি পরিবার থেকেও ম্যানেজ করা যায়, পরিবারের লোকরাও কিন্তু আধুনিক মানে বৈজ্ঞানিক ভিত্তিক কিছু ট্রেনিং নিয়ে বা কিছু পদ্ধতি অবলম্বন করে এই লোকগুলোকে ট্রমা থেকে বের করে আনতে পারে, এইটার সম্ভাবনা আছে। আর যদি অনেক দিন ট্রমাটা থাকে তাহলে এটা কিন্তু পিটিএসডি হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা খুবই কঠিন এবং ম্যানেজ করাটাও কষ্টসাধ্য ব্যাপার। তো সেটা আমরা বুঝবো কিভাবে? আপনি যেটা বলছিলেন যে অনেক দিন ধরে ট্রমা থাকলে পিটিএসডি হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা কিভাবে বুঝবো? যদি লোকটার অনেক দিন ধরে ট্রমা থাকে, যদি সে হচ্ছে খেতে ঘুমাতে না পারে, অল্পতেই চমকে উঠে, আরো এবং ফ্ল্যাশব্যাক গুলো যদি আরো বেড়ে যায়, তখন এটা দীর্ঘদিন ট্রমা থাকার পরে তখন এই পিটিএসডির ব্যাপারগুলো বোঝা যায়। আচ্ছা, যখন কোনো পেশেন্ট বা ক্লায়েন্ট আপনাদের কাছে আসছে, তারা তো নিশ্চয়ই এটা বলছে না যে আমি ট্রমাটাইজড, সেই জায়গাটাতে ঠিক করতে হবে। তারা মূলত কি ধরনের সমস্যা নিয়ে আসে? ট্রমাটাইজ পেশেন্টগুলো সমস্যা নিয়ে আসে, ঘুমাতে পারে না, কাজকর্মে ব্যাঘাত ঘটছে, ভালো লাগছে না। আমরা কিন্তু অ্যাসেস করে ট্রমাটা বের করি। ট্রমাটা আসলে ছোটবেলাও থাকতে পারে, বড়বেলাও থাকতে পারে, এবং বিভিন্ন সময় ট্রমাটা মানুষের লাইফে আসে, ডিপেন্ড করবে। যেরকম ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা বলি যে 15 দিন যদি মন খারাপ থাকে বা তার বেশি সময় যদি মন খারাপ থাকে, তখন ধরে নেওয়া যেতে পারে যে সে ডিপ্রেস। তো ট্রমার এরকম কোনো সমস্যা আছে কিনা? পিটিএসডির আছে। যদি 1 মাসের বেশি অনেক দিন ট্রমা থাকে তাহলে পিটিএসডি। আর অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বা ট্রমা হচ্ছে প্রথমের দিকে যে বিষয়টা, সবার যে পিটিএসডি হবে ব্যাপারটা তা না। অনেকেই ট্রমার কারণে অন্যান্য ডিসঅর্ডারও হতে পারে, ডিপ্রেশনও হতে পারে, তীব্র অ্যাংজাইটিও হতে পারে, ঘুমের প্রবলেম হতে পারে। ট্রমাটা আসলে একটা ডিফারেন্স, যে মানসিক ক্ষত, একটা মানসিক যন্ত্রণা, একটা এই যন্ত্রণাটা বের করলে আসলে তার থট, তার হচ্ছে ওই ব্যক্তির হচ্ছে আবেগ এবং হচ্ছে আচরণ যদি অ্যানালাইসিস করা যায়, তখন এটা আসলে অ্যাসেস করে বের করা যায়, ওনার মধ্যে নিরাময় সম্ভব হয়। পরিবারের যে ব্যাপারটা, এটা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের লোকরা ইচ্ছে করলেও কিন্তু ট্রমাটা ম্যানেজে প্রাথমিক ভূমিকা রাখতে পারে, বন্ধু বান্ধবরা রাখতে পারে। এই জায়গাটায় কি করতে হবে এটা আপনাকে একটু বলি। সেটা হচ্ছে প্রথমে এইসব ব্যক্তিদের কথা খুব মনোযোগ দিয়ে শোনা, তাদেরকে কোনো ধরনের জাজ না করা, তাদেরকে হচ্ছে সহমর্মিতা দিয়ে তাদের কথা যদি মনোযোগ দিয়ে শুনে এবং পরবর্তীতে তাদের কোন ধরনের সার্ভিস লাগবে সেটার সাথে যদি ইনভলভ করে দেয়, এবং প্রাথমিক ট্রমার অবস্থায় খাওয়ার ব্যাপারগুলো যদি একটু খেয়াল রাখে, একটু যদি যত্ন নেয়, অনেকের ট্রমা, বেশিরভাগ মানুষের ট্রমা কমে যায়। মানে প্রাইমারি লেভেলে এটা নিরাময় করা সম্ভব যদি পরিবারের মানুষগুলো সচেতন হয়। একটা কথা বলে রাখা ভালো, এইসব ব্যক্তিদের চাপ দেয়া যাবে না যে তুমি তোমার ঘটনা বলো, জোর করা যাবে না, উনি যদি বলতে না চায়। ওনাদেরকে জাজ করা যাবে না। আমরা অনেক সময় বলি যে তোমার তো ভাগ্যবান মনে করা উচিত, তোমার তো কিছুই হয়নি, অনেকের তো এই হয়ে গেছে। আসলে এটা বললে তুলনা করা এটা খুব খুব কষ্ট লাগে ওই ব্যক্তিটার, খুব যন্ত্রণা হয়, এবং তখন কিন্তু ট্রমাটা আরো বাড়ে।
আরো কষ্ট হয় আমাদের আসলে। এবং বিভিন্ন ধরনের আমরা জাজ করি, এই তুমি এরকম আচরণ করতেছো কেন, কি হয়ে গেছে, এটা এমন কোনো ব্যাপার হলো? অনেক সময় আমরা বলি হয়তো তুমি কোথা থেকে ঘুরে আসো, তোমার ঠিক হয়ে যাবে সবকিছু, এরকম কিছু মানে সান্ত্বনা দেবার চেষ্টা করি। এইভাবে তো হবে না, এইভাবে আসলে ব্যক্তির ট্রমাটা আরো বাড়ে। তাহলে পরিবারের মানুষকে কি ধরনের বিহেভ করা উচিত যাতে সে নিজে থেকেই কথাগুলো শেয়ার করে? তার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করা উচিত, গোপনীয়তাটার নিশ্চয়তা দেওয়া উচিত। তুমি আমাকে বলো, তোমার কথাগুলো আমি পাবলিকলি কারোর সাথে শেয়ার করব না। তুমি এরকম একটা মানে স্পেস তৈরি করার দরকার, যাতে আরামে বলতে পারে, শেয়ার করতে পারে, শেয়ার করার তৈরি হতে পারে। কিন্তু তারপরেও যে পরিবারের লোকদের কাছে অনেক সময় বলবে না, কারণ যদি মনে করে যে জাজ হওয়ার সম্ভাবনা থাকে বা এটা নিয়ে পরিবারের লোকদের মধ্যে ঝামেলা তৈরি হয়। সাধারণত এরকম কোনো বয়স আছে কিনা যে নির্দিষ্ট কোনো বয়সেই কোনো একজন ব্যক্তি ট্রমাটাইজ হতে পারে? যে কোনো বয়সের ব্যক্তি ট্রমাটাইজ হতে পারে, একদম ছোট বয়সের বাচ্চা থেকে শুরু করে সবাই। যেমন আমরা বলতেছিলাম কয়েকদিন আগে যে মাইলস্টোনের ঘটনাটা নিয়ে বাচ্চাদের সাথে বেশি আলোচনা করবেন না, ওদেরকে টিভি নিউজ দেখাবেন না, কারণ দেখলে ওরা ট্রমাটাইজ হয়ে যাবে। ছোটবেলায় যদি ট্রমাটাইজ হয়ে যায় তাহলে এটা ডেভেলপমেন্টের স্টেজের সাথে মিশে গেল এবং এটা পরবর্তীতে এটার মানে সুদূর প্রসারী ফলাফল খুবই খারাপ। হ্যাঁ, আপনাদের কাছে যখন কোনো ট্রমাটাইজ ব্যক্তি আসেন তখন আপনারা ট্রিটমেন্ট আসলে কিভাবে দিয়ে থাকেন? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আমরা এটা যে কাজটা করি সেটা হচ্ছে ওনার থট, বিহেভিয়ার এবং হচ্ছে ইমোশনগুলো অ্যাসেস করার চেষ্টা করি। সিবিটি নিয়ে কাজ করেন? সিবিটি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, এগুলো নিয়ে মূলত কাজ করি। সিবিটি ডিবিটি দিয়ে এই বিষয়গুলো আসলে ম্যানেজ করা সম্ভব হয়। আচ্ছা, শুধুমাত্র কাউন্সেলিং করে কি এটা নিরাময় সম্ভব নাকি মেডিসিনেরও দরকার পড়ে? এটা ডিপেন্ড করে প্রবলেমটা কেমন। প্রবলেমটা যদি অনেক বেশি হয়, ব্যক্তি যদি অনেক সময় এগুলোর কারণে তীব্র ডিপ্রেস থাকে, তীব্র হচ্ছে অ্যাংশাস থাকে, হয়তো ইনসাইডও না থাকে, সেক্ষেত্রে মেডিসিন দিয়ে লেভেলটা কমিয়ে এনে তারপরে কাউন্সেলিং করা উচিত, তারপরে সাইকোথেরাপি দেওয়া উচিত। তার মানে দুটো একসাথে চলতে পারে, আবার শুধুমাত্র সিবিটি দিয়েও সেটা পসিবল? সিবিটি, ডিবিটি এই ধরনের থেরাপিগুলো শুধু সিবিটি দেওয়া হবে না, ট্রমা ফোকাস থেরাপিগুলো লাগবে। এখন যেমন ডিবিটি খুব ভালো কাজ করে, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বলে। কখনো এমন হয়েছে কিনা যে পেশেন্ট নিজেই এসেছে আপনাদের কাছে? হ্যাঁ, এগুলো পেশেন্ট তো আসে, খোঁজ করে আসে, কারণ ট্রমাটিক ঘটনাগুলো বাসায় বলার সাহস থাকে না, এবং অনেকের কাছে যে বলার সুযোগও পায় না। তখন শুনে যে সাইকোলজিস্টের কাছে যদি আমরা যাই, একটা পরিবেশ তৈরি করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, শুনে হয়তো আমার মানে সমস্যাগুলো সমাধান করা সহজ হবে, এজন্য আসে নিজে থেকে। মানে পরিবারের মানুষ বা আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদের সচেতন থাকাটা জরুরি, খুবই জরুরি। কিন্তু নিজে যখন আমি বুঝতে পারছি যে আমি এই ধরনের সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ নিজে থেকে ইচ্ছে না করলে তো আসলে কোনো, বিশেষ করে মানসিক যে কোনো সমস্যা সেটা কিন্তু উতরে যাবে এত সহজ নয়, খুবই টাফ। এখানে শুধুমাত্র একজন সাইকোলজিস্ট, একজন সাইকিয়াট্রিস্ট বা একজন হচ্ছে চিকিৎসকের দায়িত্ব না, এটা একটা টোটাল সামগ্রিক বিষয় এবং সবার হেল্প লাগবে। পরিবারের লোকটা যদি আপনাকে সহযোগিতা না করে তাহলে আপনি মানসিক সমস্যা থেকে বের হয়ে আসবেন কিভাবে? গত কয়েক বছরের তুলনায় এখন কি মনে করছেন কিনা যে মানসিক যে সমস্যা, আমরা যেটাকে আসলে আগে খুব একটা অবহেলা করতাম, সেই জায়গাটা, সেই সচেতনতার জায়গাটা সময়ের সাথে সাথে অনেকটা বেড়েছে সচেতনতা, কিন্তু তারপরে আরো দরকার। কারণ এখন রিসেন্ট গবেষণা বলছে যে 92% মতো মানুষ যারা মানসিক রোগে আক্রান্ত তারা চিকিৎসা নেয় না। আচ্ছা, কারণ এই মানুষগুলো সবসময় একটা ভয় করে যে তারা হচ্ছে ডিসক্রিমিনেট হয়ে যাবে, তাদের মানুষ খারাপ ভাবে দেখবে, এই ভয়টা কিন্তু তাদের মধ্যে মারাত্মক কাজ করে। আচ্ছা, আর অনেক রকম তো মানুষের একটা নেগেটিভ চিন্তা থাকে, আপনি যেমনটা বলছিলেন সাইকোলজিস্টের কাছে যাব বা সাইকিয়াট্রিস্টের কাছে যাব, মানুষ হয়তো পাগল ভাব, টেন্ডেন্সিগুলো মনে হয় অনেক প্রকট, এখন অনেকটা আমরা উতরে যেতে পারিনি। এই টেন্ডেন্সি, এগুলো তো স্টিগমা বলে সাধারণত। এই স্টিগমাগুলো শুধুমাত্র যে আমাদের দেশে আছে তা না, এটা ইউরোপ আমেরিকাও আছে। চেষ্টা করে যে সাইকোলজিস্টের কাছে চুপ করে আসার জন্য, হ্যাঁ, এটা নিয়ে কথা না বলার জন্য। আচ্ছা, আপনি মানবাধিকার উন্নয়ন কেন্দ্রে পরিচালক হিসেবে আছেন গত 2 বছর ধরে। আমি একটু জানতে চাইবো যে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র মূলত কি ধরনের কাজ করে? এটা হচ্ছে মূলত মানবাধিকার উন্নয়ন কেন্দ্র হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করে, বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে এখন নতুন করে প্রজেক্ট কাজ করতেছে, যেখানে হচ্ছে যারা মানবাধিকার এবং নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে ফ্রি মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়া হচ্ছে, বিশেষ করে কাউন্সেলিং, এবং কমিউনিটি থেকে লোকদেরকে
বেসিক ট্রেনিং দেওয়া হচ্ছে কমিউনিটির লোকদেরকে যারা ট্রমাটাইজ, তাদেরকে ট্রমা করে যাতে তারা কমিউনিটির লোকদেরকে বেসিক হেল্প করতে পারে। আচ্ছা, তো এটা তো অনেক বছর ধরে প্রায় 92 সাল থেকে কাজ করছে, কিন্তু এখন আমরা এটা আগে শুধু হিউম্যান রাইট, লিগ্যাল সাপোর্ট এগুলো নিয়ে কাজ করতে, এখন আমরা মেন্টাল হেলথটা নিয়ে আসছি। সেটা কি শুধুমাত্র ঢাকার মধ্যে আপনারা কাজ করছেন না, সারা বাংলাদেশে এখন আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মানে কি থাকে আপনাদের হেল্প করবার মধ্যে? মানে আপনারা তো কমিউনিটি বেসিসে আসলে কোন একজন লিডার পিক করছেন যে আসলে অ্যাডভাইসটা করতে পারে। এখানে হচ্ছে কতগুলো কমিটি তৈরি করে দেয়া আছে, যেগুলো হচ্ছে নির্যাতিত ব্যক্তিদের দিয়ে কমিটি, এবং এই কমিটির লোকগুলো কে মেন্টাল হেলথের ট্রেনিং দেওয়া হয়। ওরা বেসিক সাপোর্টটা ওইখানে দেওয়ার পরে যাদের বেশি সমস্যা হয় তাদেরকে সেন্টারে নিয়ে আসে। এখানে ঢাকায় হ্যাব আছে, রাজশাহীতে হ্যাব আছে, চিটাগাংয়ে হ্যাব আছে। তারপরে ওইখান থেকে আরও বড় ধরনের কাউন্সিলিং সাইকোলজিস্টরা করে। আমরা যে কথা প্রসঙ্গে মানে শুরু করেছিলাম কিন্তু আসলে ট্রমাটাইজড ব্যক্তিদের চিকিৎসা কিভাবে কিরকম হতে পারে, তো আপনার আসলে ইচ্ছেটা কি যে কিভাবে কাজ করলে এটা আরো বেশি ভালো হতে পারে? মানে এখানে যারা ট্রমাটাইজ ব্যক্তি আছেন তাদের মধ্যে আপনি বলতেছিলেন তাদের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, এই বিষয়টা মানুষ জেনে যাবে বা এই বিষয়টার কথায় আমি একাই আক্রান্ত। ব্যাপারটা কিন্তু তা না, উনি একা না, আরো অনেক মানুষ ট্রমাটিক ঘটনায় আক্রান্ত। আচ্ছা, এবং সংখ্যাটা অনেক। এই সংখ্যাটা শুনলে আসলে যারা ট্রমাটিক ব্যক্তি আছেন আমাদের এই প্রোগ্রামটা শুনতেছেন তারা হয়তো একটু আশ্বস্ত হতে পারেন। এবং আপনি যদি এটার প্রপার সায়েন্টিফিক ট্রিটমেন্ট নেন তাহলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। কারণ দীর্ঘমেয়াদী এই কষ্টটা, এই যন্ত্রণাটা আপনি যে ভোগ করতেছেন, এইটা থেকে যদি আপনি নিরাময় সম্ভব, আসলে আপনি এটা নিয়ে বেশিরভাগ মানুষ করে কি অবৈজ্ঞানিক চিকিৎসা করে, ঝাড়ফুঁক করে। তো এই যে অবৈজ্ঞানিক চিকিৎসাগুলো করে অনেক টাকা পয়সা খরচ করে, সময় নষ্ট করে, তার চেয়ে যদি প্রপার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করা যায়, বিজ্ঞান ভিত্তিক ট্রিটমেন্ট করা যায়, তাহলে এটা থেকে পুরোপুরি নিরাময় সম্ভব এবং আপনি হচ্ছে সুন্দর স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনি আমাদের সাথে শেয়ার করলেন। ভালো থাকবেন, শুভকামনা রইল। আপনাকেও অনেক ধন্যবাদ। এনটিভি এবং যেসব দর্শক আমাদের অনুষ্ঠান দেখলেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।